আপনারা যে বলিউডের নায়িকা রানী মুখার্জির চেনেন না? রানী মুখার্জি? রানী মুখার্জির যেই গলা, রানী মুখার্জির গলা কিন্তু এটা খুবই আম শুরুতে খুবই খারাপ গলা হিসেবে ধরা হইছিল। তারপরে কিছুদিন আগে এই যে শাকিরার একটা নিউজ এসেছিল তার ছোট সময় তার মিউজিকের মাস্টার বলছিল যে, "এটা ছাগলের মতো।" হুম, গলাটা হচ্ছে ছাগলের মতো। যে গান-টান হবে না। তো আমি হচ্ছে এই যে আ এটা এক ধরনের আর্ট কালচার নিয়েই ভাবনা। যে মানুষ যে আসলে কোনটারে সুন্দর ভাবে কখন? হুম, ইতিহাসে যদি আমরা খেয়াল করি এখনো দুনিয়ার একেকটা সমাজে একেকটা জিনিস সুন্দর। বলার ব্যাপারেও আসলে ওই টাইপের ব্যাপারই। তো আমার হচ্ছে ধরেন আমি যেটা শুনি যেমন ধরেন একবার Uber এ কল দিলাম। তো Uber ও ফোন ধরে বলে, "আপা কই যাবেন?" হ্যাঁ? তা আমি বলেছি আমি হলো মাদিকণ্ঠী। হ্যাঁ? তো মাদিকণ্ঠী হিসেবে ধরেন আমার তো হচ্ছে দেশের আম এরকম ধরেন আমি নিজেরে কি পরিচয় দেই? বয়াতি, হ্যাঁ? একজন আতেল। তো বেসিক্যালি বয়াতি এবং হচ্ছে যে আমি ধরেন আমার কতগুলো পলিটিক্যাল হোপ আছে, খোয়াব আছে। হোপের চাইতেও বড় ব্যাপার হচ্ছে খোয়াব আছে। ধরেন আমাদের এখানে হচ্ছে আম পলিটিক্যালি বড় হওয়ার জন্য যা দরকার তার ভিতরে একটা হচ্ছে যেটারে হচ্ছে যে একটা শব্দ আছে বাঁশখাই গলা। হুম? এটা একটা মজার হয়েছিল ধরেন এই যে জিনিসটা সুন্দর নিয়ে আলাপ। একজন মাস্টার ছিল মোস্তফা নুরুল ইসলাম। নাম জানেন আপনারা? তো উনি হচ্ছে যে এরকম ধরেন মোস্ট প্রবাবলি ৬ ফুট প্লাস লম্বা ছিল। তো উনি মারা গেল। মরার পরে যেটা হইছে যে আ উনার উনার যে ইয়ে উম ক উনার এক ছাত্র তার একটা মেমোয়ার লিখতেছে আরকি। যে উনি আছিলেন সাধারণের চাইতে অনেক বড় এবং দীর্ঘ। শব্দটা হচ্ছে দীর্ঘ। ওদের প্রিয় শব্দ হচ্ছে দীর্ঘ। বড়, লম্বা যেমন ধরেন ওদের হচ্ছে প্রিয় শব্দ হচ্ছে স্তম্ভ। আমি বলি খাম্বা। হুম। অশোকের স্তম্ভ, আমি বলি অশোকের খাম্বা। এরকম আরকি। তো এগুলো শুনলেই হচ্ছে যে ওদের এই যে ভাই যে আমার বই পড়তে গিয়ে যে উইয়ার্ড লাগছে, এটার সাথে এটার একটা রিলেশন আছে। এই যে স্তম্ভরে যখন আপনি খাম্বা কইবেন, তখনই হচ্ছে যে তাদের মনে বিভিন্ন কিছু চলে আসে। খাম্বা, আখাম্বা এরকম আরকি ধরেন। এটার ভিতরে কি যেন আছে এমবেডেড। সোসাইটিতে স্পেশালি হচ্ছে আ যাদেরকে ছোট লোক উম ভাবে এরা তাদের যে এক্সপ্রেশনস তারা যে ভঙ্গিতে কথা বলে এইগুলা তো আসলে ভালগার হিসেবে ধরে। তো সেই কারণে হচ্ছে যে খাম্বা শব্দটা আসলে ভালগার। খাম্বা যে আসলে স্রেফ একটা খুঁটি এইটা আসলে মানতে খুব বেশি রাজি না। তো এনিওয়ে তো মোস্তফা নুরুল ইসলামের ছাত্র সে কইতেছিল যে উনি আছিলেন দীর্ঘকায়। উনি চাইতেন ওনার স্টুডেন্টরাও দীর্ঘকায় হবে বিদ্যায়, বুদ্ধিতে ইত্যাদি। তো তখন আমার মনে হইলো আমি ২ কথা বললামও যে ধরেন এটা যেসব দেশের গড় উচ্চতা কম বা আমাদের দেশেও তো আসলে গড় উচ্চতা তো আর ৬ ফুট প্লাস না। আমাদের পোলাদের গড় উচ্চতা কত? ৫ ফুট ৪ মনে হয়। এক এখন হচ্ছে ৫ ফুট ৪ ধরেন বা এমনিতে একটা স্ট্যান্ডার্ড যেটাকে হচ্ছে যে নায়ক উচিত বলে সেটা কত হইতে পারে? ৫ ফুট ৫, ৬ এরকম। কিন্তু ধরেন ১ম আলোতে ইয়ে হয় মডেল চায়। মডেল হচ্ছে পোলা লাগবে ৬ ফুট, মাইয়া লাগবে হচ্ছে ৫ ফুট ৯ ইঞ্চি। এর মানে হচ্ছে ধরেন আমাদের দেশের গড়পড়তা কেউই ওদের মডেল হইতে পারবে না। নায়ক-টায়ক এগুলো হইতে পারবে না। যেটা বলা নাই সেটা হচ্ছে গায়ের রং। কিন্তু ওটা এমবেডেড আছে। মানে ওদের হিসাবটা হচ্ছে এরকম যে ৬ ফুট সে তো ফর্সা না হয়ে পারে না। তার তো ফর্সা হয়েই হওয়ারই কথা। কারণ নাইলে সে ৬ ফুট জিন পাবে কোত্থেকে? এই জায়গায় তো আসলে ৬ ফুট জিন ছিল না। ফলে ৬ ফুট জিন কইতে পাবে? ফলে সে যে ৬ ফুট হবে সে তো ফর্সা হবে। যেই মাইয়া ৫ ফুট ৭ ইঞ্চি তার তো হচ্ছে দুধে আলতা গায়ের রং। মানে সেন্ট্রাল এশিয়ান যে হোয়াইট, এটা কিন্তু ওয়েস্টার্ন হোয়াইট না। ওয়েস্টার্ন হোয়াইট আমাদের দেশে ওই রংটাকে বলে গায়ে সেতি হইছে। সেতি একটা রোগ। হ্যাঁ?
মানে এটার ভিতরে যে এমবেডেড রেসিজম আছে এটা অলওয়েজ লুকায় ওরা, গায়ের রঙের কথা বলে না, কিন্তু এমন এমন শর্ত ক্রিয়েট করে যেটা তাদের অ্যাজাম্পশন মোতাবেক তাদের এক্সপেক্টেড গায়ের রংটা কনফার্ম করে। এটা হচ্ছে ওদের ইয়ে আর কি, ফন্দি। এটা এই 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 ফন্দিতে চলে। তো এখন ব্যাপারটা এইটা না যে ধরেন গড়পড়তা কেউ হইতে পারবে না, তার থেকেও যেটা ফানি সেটা হচ্ছে বাংলাদেশের যত নায়ক নায়িকা যারা আছে, হ্যাঁ, যারা পপুলার, এরা কেউই আসলে প্রথম আলোর ক্রাইটেরিয়া নায়ক নায়িকা মডেল কিছু হতে পারে না। বাংলাদেশের ধরেন মিডিয়ায় সবচেয়ে লম্বা মাইয়া কে? হয়তো মিম টিম এরকম দুই একজন, তাদের দুই একজনের হাইট ওরকম জায়গায় যাইতে পারে। কিন্তু ধরেন আমাদের যে একদম ক্লাসিক অর্থে আমি নায়ক বা নায়িকা এটার ব্যাপারে আমি দেখি হচ্ছে এরকম ভাবে যে ধরেন সবগুলা ক্লাসের নায়ক নায়িকা কিনা, উম, সবগুলা ক্লাসের নায়ক নায়িকা কিনা ওইটা হচ্ছে যে আমার দেখবার বিষয়। তো এটা হচ্ছে ধরেন হলিউডে বলিউডে এটা আছে মোর অরলেস। ধরেন আপনি দেখেন যে শাহরুখ বা ধরেন অমিতাভের সময় অমিতাভ, তারা হচ্ছে ইন্ডিয়ার সবগুলো ক্লাসেরই নায়ক নায়িকা। কিন্তু আমাদের দেশে এই ঘটনাটা এখন তো একদমই নাই। আমাদের দেশে এখন শিক্ষিতদের কাছে আহ আপনার শাকিব খানের ইমেজ কি? এরকম যে একটা একটা কান্না ইমেজ আছে না ওর, হ্যাঁ? যে এটা হচ্ছে যে এটা এটা শাকিব খান এইখান থেকে একটু বাইরে দেওয়ার হচ্ছে কলিকাতার কিছু মুভিতে ইয়ে কইরা, হ্যাঁ, ও যে এই যে একটা একটা রাফনেস ক্রিয়েট করা। আগে তো ওর নামে হচ্ছে বিভিন্ন ধরনের ফান ছিল, যে ঠোঁটে লিপস্টিক দেয়, এরকম বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল। সে হচ্ছে যে একটা খোঁচা খোঁচা দাড়ি দিয়ে হচ্ছে যে এক ধরনের রাফনেস ক্রিয়েট করে তারপরে হচ্ছে যে সে একটা ইয়ে হয়েছে আর কি। তো এই যে জিনিসগুলা আমাদের দেশে আসলে সব ক্লাসের নায়ক নায়িকা কারা ছিল? আপনি যদি খেয়াল করেন, ধরেন এটা ছিল হচ্ছে 80s পর্যন্ত ছিল। সব ক্লাসের নায়ক নায়িকা বোঝার ওয়ে হচ্ছে ধরেন সে হচ্ছে আরবান মিডল ক্লাসের ভিতরে ফ্যাশন ট্রেন্ড সেট করতে পারে কিনা, এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া। যে সে সব ক্লাসের মানে কেবল সেটাই না, নিচের দিকেও, হ্যাঁ, মানে সমাজের নিচের দিকে এবং থেকে উপরের দিকে সে হচ্ছে ধরেন সবচেয়ে ডিজায়ারেবল কিনা, তার যে সাজ পোশাক চুল, হ্যাঁ, ধরেন 70s বাংলাদেশের নায়িকারা, ধরেন কে কে, কবরী, ববিতা, শাবানা, শবনম, হ্যাঁ, এরকম যে কয়েকজন এই নায়িকারা যেভাবে চুল বাঁধতো, আপনি 70s এই যে স্টুডিও ফটো আছে না আপনাদের বাপ মা এদের যাদের ফটো আছে, হ্যাঁ, এ- ওই ওদের সাথে আছে যে আপনি এদের মিলাবেন, মিলিয়ে দেখবেন যে একটা যোগাযোগ আছে। তবে এখানে একটা ফানি ব্যাপার আছে। ফানি না, মানে এটা একটা গ্যাপটা হচ্ছে ধরেন 70s এটা যদিও বা ছিল, কিন্তু তারা বেশিরভাগ তারা আসলে ফলো করতো, নায়িকারা স্পেশালি ফলো করতে হচ্ছে কলিকাতারে। বেসিক্যালি তাদের ট্রেন্ডটা আবার সেট করতে হচ্ছে ধরেন সুচিত্রা, হ্যাঁ, ওইখানে বসে সুচিত্রা যেটা করতো সেখানে বসে এরা এটা করতো। তো এটা হচ্ছে এই আমাদের দেশে কিছুদিন আগে একটা কনসেপ্ট আসছে না যে গরিবের অমুক, হ্যাঁ, ওই রকম ধরেন এরা ছিল হচ্ছে গরিবের সুচিত্রা। তেমনি করে ধরেন আমাদের রাজ্জাক হচ্ছে গরিবের উত্তম। ব্যাপারটা ছিল আসলে এইরকম। এইটা অত বেশি অনারেবল না, কিন্তু অনেক বছর চলে যাওয়ার কারণে যেহেতু একটা মিসিং লিঙ্ক হয়েছে, যে কারণে হচ্ছে এটার যে মিসিং লিঙ্কের ফলে যেটা হয়, মানুষজনের আব্বা আম্মা তো আর পিপুলের সাইকিতে ওইভাবে থাকে না, হ্যাঁ, ওই মানুষটা যখন বড় হয় তো অনেকদিন চলে যাওয়ার পরে তো ওই যে বাপ মা আগের জেনারেশন চলে যায়, ফলে ওই জিনিসটা আর ওইভাবে কাজ করে না। এই জন্যই দূর থেকে চাইয়া মনে হয় যে ওরা হচ্ছে যে অনেক বড় বড়, ডেফিনেটলি ওরা বড় ছিল এবং ওরা এক ধরনের ফ্যাশন ট্রেন্ড সেট করার মতো একটা ক্যাপাবিলিটি ওদের ছিল। কিন্তু সেটা এই অর্থে না আর কি, যে অর্থে হচ্ছে যে ধরেন সুচিত্রার মানে বা হচ্ছে বলিউডের ধরেন মধুবালার, মধুবালা, কারণ বলিউডের ব্যাপারে ওই সময় আরো কয়েকজনের কথাই বলতে হবে, খালি মধুবালা বললে ভুল হবে। মধুবালা, নার্গিস, মীনা কুমারী, উম এরকম মানে একদম আর্লিয়ার স্টেজে এরকম তিনজন মোস্ট প্রবাবলি আইকনিক ধরা যায়।
মধুবালা, নার্গিস, মীনা কুমারী। আর নায়কদের ভেতরে ধরেন দিলীপ কুমার। আপনারা কি পুরোনো দিনের এই এই নায়ক নায়িকা এদের চেনেন? এখনকার লোকজন কতটা চেনেন আমি 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 জানি না। হুম, তো বলছিলাম যে ধরেন এই যে ব্যাপারগুলা যে মোস্তফা নুরুল ইসলাম ধরেন এই যে এক্সপেকটেশন গুলা, হ্যাঁ, গায়ের রং, ইন্টারেস্টিংলি মধুবালা, তারপর হচ্ছে নার্গিস, মীনা কুমারের ব্যাপারে অতটা নুন না। এদের যেই ধরেন রুট, যেখান থেকে তারা আসছে সেটা শুধু সেন্ট্রাল এশিয়া। এটা হচ্ছে ধরেন মুঘল এবং নবাবী আমলে, স্পেশালি মুঘল আমলে একদম ধরেন আকবরের পর থেকে আপনার সেন্ট্রাল এশিয়ার হিউজ মাইয়া উইথ ফ্যামিলি, তারা আসলে এইদিকে হিন্দুস্তানে চলে আসে। কাইন্ড অফ ধরেন তাদের যেই কপাল ওই জায়গায় তেমন কিছু করতে পারতেছে না। এটা একটা মজার ব্যাপার এইখানে যে ধরেন সার্টেন কিছু জিনিস হচ্ছে যে একটা জায়গায় ক্যাপিটাল, অন্য জায়গায় সেটা খুবই মামুলি ব্যাপার। তার ভিতরে একটা হচ্ছে গায়ের রং, মানে এই ধরনের সেন্ট্রাল এশিয়ান, মানে সেন্ট্রাল এশিয়ান ধরেন আপনার তাজিকিস্তান বা উজবেকিস্তানের একটা গ্রামে বা পার্সিয়ান একটা গ্রামে একটা মাইয়া ফর্সা ফর্সা মানে দুধে আলতা, এই দুধে আলতা বোঝেন তো, এই যে হাতের রগ দিয়া ব্লাড যায় ওটা দেখা যায়, হ্যাঁ, এইটাকে বলা হয় মোটামুটি দুধে আলতা গায়ের রং আর কি, হ্যাঁ, মানে দুধে আলতা দিলে যে রংটা হয় ওইটার ফর্সা, কিন্তু হচ্ছে লালচে ফর্সা, যেটা হচ্ছে আসতেছে আসলে যে রগের ভেইনের ভিতর দিয়ে যে ব্লাড যাতায়াত করে ওইটা যে দেখা যায়। বিষয়টা হচ্ছে যে ধরেন এই যে ক্যাপিটাল, ওইখানে তো আসলে এটা এটা কোনো ক্যাপিটাল না, কিন্তু ওই লোকগুলোই যখন হচ্ছে হিন্দুস্তানে চলে আসছে এইটা একটা হিউজ ক্যাপিটাল হয়ে গেছে। এম, কা- ধরেন আহ তারেক মাসুদ বড় ফিল্ম মেকার, এটার একটা বড় কারণ হয়তো সে হচ্ছে যে ক্যাথরিন মাসুদের বিয়ে করতে পারছে, বা হচ্ছে আসফার হোসেন যে একজন বড় ইন্টেলেকচুয়াল, এটা একটা কারণ হচ্ছে সে হচ্ছে যে ধরেন একটা সাদা মেয়েকে বিয়ে করছে। এটা একটা খুবই মজার ব্যাপার হচ্ছে সফারে তো হচ্ছে যে ধরেন পাত্তা দিত না আমাদের যে আপনার কালচার এলিট, তারা তো হচ্ছে সফারে মনে করেন ভালগার গাইয়া, তারপর হচ্ছে যে এরকম মফো এরকম বিভিন্ন নামে টামে ডাকতো। এবং ধরেন এই হুমায়ুনের থেকে শুরু করে এই যে আনিসুজ্জামান তামান, এরা তো আসলে ধরেন বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে ওই যে দলিতের হাতের ছোঁয়া লাগলে সেই গ্লাসে যে আর পানি খায় না বামুনরা, ওরকম একটা ব্যাপার, মানে সাফা ছিল ওরকম একটা ক্যাটেগরি। তো সাফা করলো কি, এইটা চললো খারাপ দেখাইতেছে, হ্যাঁ, তারপরে সেগুলো কি একটা জার্মান মাইয়ের লাগে প্রেম করা শুরু করলো। তারপরে সে জার্মান মাইলে ঘোরে, বুঝছে, ঢাকার বিভিন্ন ধরনের এলিট স্পেসে জার্মান গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে। হ্যাঁ, হ্যাঁ, এর ফলে হচ্ছে যে ধরেন আপনার এই যে এই যে লোকগুলা, হ্যাঁ, তারা হচ্ছে যে ধরেন তখন এই এলিট গুলা তারা তো হচ্ছে এই এটা ইউরোপিয়ান হোয়াইট, হ্যাঁ, তো এরা তো পারলে তার পাও দেওয়া পানি খায়, হ্যাঁ, যেটাকে এই যে কঠিন বাংলায় বলে পাদদক, পাদদক, হ্যাঁ, এই এই শব্দগুলা আমি কিন্তু হচ্ছে আসলে ধরেন আই বিলিভ প্রমিত বাংলা, আমি হচ্ছে যারা বাংলাদেশে প্রমিত লেখে তাদের 99%-এর চেয়ে বেটার জানি, আই বিলিভ আর কি। আহ, তো এনিওয়ে, তো এটাকে বলে হচ্ছে পাদদক। এই পাদদকটা আসছে হচ্ছে ধরেন আপনার বাইরে থেকে স্বামী আসছে, আইসা মনে করেন যে ঘুমাই গেছে, হুম, পাওটাও আর ধোয় নাই, বা হচ্ছে ধরেন সকালবেলা সে ঘুম থেকে ওঠার আগে বউয়ের দায়িত্ব হচ্ছে যে পুজো টুজো করবে, তুলসী টুলসী আইনা ওই যে ইয়েটে করবে, হম, আগর টাগর জ্বালাবে মনে হয়, ধূপ দিবে না, ধূপ ধূপ একটা ইয়ে, ধূপ কি সকালে দেয় মনে হয় না, হয়তো সন্ধ্যার দিকে দেয়, সকালে দেয়, আচ্ছা সকাল সন্ধ্যা, ওকে। তো তখন স্বামী তো ঘুমাইতেছে, স্বামী মানে হচ্ছে পতি দেবতা মানে ভাতার, হুম, ভাতার ঘুমাইতেছে, এই অবস্থা হচ্ছে যে তার ধরেন পাটা ইয়ে করে, যদি শীতের দিন হয় তাহলে গরম পানি লাগবে, কিন্তু ল্যাপটা সরাইয়া তারপরে হচ্ছে যে পা ওইটায় ধুইয়া তারপরে ওইটা হচ্ছে যে বউয়ের খাওয়া হচ্ছে দায়িত্ব, হুম। তো
এইটার নাম হচ্ছে পাদদক, পা ধোয়া পানি। তো ধরেন এই বাংলাদেশের কালচার হেরিটেজটা তারা তো আসলে হোয়াইটের পা ধোয়া পানি খায় পারলে। হ্যাঁ, এটা আপনি ইভেন ধরেন যে আতেল বয়াতি যারা আছে এখন দেশে, তাদের ভিতরে আপনারা দেখবেন যে ধরেন চমস্কি একটা কথা বলছে বা ফ্রেঞ্চ এক ইন্টেলেকচুয়াল একটা কথা বলছে, খুবই আনক্রিটিক্যালি এটা নিয়ে নেয়। মানে ধরেন এটা অমুক বলছে আর কি। মানে ওই যে ইংরেজিতে বলছে যে, তো সেটা এক, আর একটা হচ্ছে যে ধরেন এটা কোন জায়গায় যে ওইটা তার তো কোনো ক্রিটিক চোখে তো পড়েই না। ইভেন তার যে ক্রিটিক করার আদৌ অথরিটি আছে, যোগ্যতা আছে, এইটাই সে ইমাজিন করতে পারে না। কারণ সে তো খাটা, সে তো হচ্ছে কাল্লা, সে তো হচ্ছে মানে ধরেন রেসিজম আমাদের সাইকিতে এত বেশি এমবেডেড, যেটা হচ্ছে ধরেন আমাদের যে ইতিহাস এবং রাজনীতির আলোচনা সেইটা একদমই নাই। কিন্তু ধরেন মডার্ন যে এখানে যে ইতিহাস লেখা হয়েছে, ইতিহাসের বই আমাদের ধরেন বাংলায়, এটা তো শুরু করতে হবে আপনার কলোনিয়াল কলিকাতায়। হ্যাঁ, তো সেইখানে যে ইতিহাস লেখা শুরু হয়েছে সেইটার বোরায় আছিল রেসিজম, এবং এইটার এইটা চালু থাকা এবং এটার রিভল্ট দুইটাই কলিকাতায় একটা এক্সাম্পল আছে। ইন্টারেস্টিংলি সেখানে হচ্ছে যে ধরেন সো কল্ড পূবের বাংলা যেটারে বলে, সেই পূবের বাংলার একটা ব্যাপার আছে, সেইটা হচ্ছে আপনার মধুসূদন দিয়া। মধুসূদন যে কলিকাতায় গেল, কলিকাতায় যাওয়ার পরে সে তো ধরেন স্কুল কলেজে ভর্তি হলো। এখন মধুসূদনের ক্রাইসিসটা কি ছিল? মধুসূদনের ব্যাপারে আপনারা যে আলাপ আলোচনা শোনেন, এই আলাপ আলোচনা গুলোর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে সে করতেছে আপনার অপব্যয় করতেছে, মদ টদ খাইতেছে, ইয়ং বেঙ্গল হইছে, তারপরে হচ্ছে যে ভাঁজ ছাড়া কাপড় পরতেছে, একদম করা ইস্ত্রি করা, প্যারিস থেকে জামা কাপড় বানাই আনে, ইংরেজিতে লেখে, তারপরে হলো ধরেন একসময় সে খ্রিস্টানই হয়ে গেল। এই তো ব্যাপারটা। হ্যাঁ, তারপরে একসময় সে আবার ভুল বুঝতে পারে, আবার বাংলায় সতত হে নদ তুমি পরমোর মনে, ও- সেই জায়গায় সে চলে আসলো, ঠিক না? তাই না? যে আহ হে পথিক বর, জন্ম যদি যাবে বঙ্গে, তিষ্ট ক্ষণকাল। হ্যাঁ, এই যে ইয়ে, তো এইতে দিল। এটা হচ্ছে বেসিক ন্যারেটিভ। ধরেন মধুসূদনের একটা একটা সিরাত লেখছে, কিন্তু এই যে এই সিরাত, সিরাত কে যেন লিখছে যে গোলাম মুর্শিদ। গোলাম মুর্শিদ, হ্যাঁ, গোলাম মুর্শিদ। গোলাম মুর্শিদ তো হচ্ছে ধরেন বাংলাদেশের বাংলাদেশের না, বাঙালির হাজার বছরের ইতিহাসের আব্বা। হ্যাঁ, মানে ইতিহাসের আব্বা হচ্ছে গোলাম মুর্শিদ। তো মধুসূদন নিয়েও লিখছে। আমি বইটা পড়ি নাই, কিন্তু আমি না পড়ে আমি আসলে বুঝতে পারি যে ওইখানে কি থাকা সম্ভব। মানে মেইন ন্যারেটিভটা মোটামুটি এটার মতো হবে, কিন্তু মধুসূদনের যে ক্রাইসিস সেইটা মোটেই এইটা না। এইটা হচ্ছে তার ক্রাইসিসের এক্সপ্রেশনস, যেটা আসলে খুবই মিসরিড করছে এরা, ইতিহাস নিয়ে কাজ করছে যারা। মধুসূদনের ১ নম্বর ক্রাইসিস হচ্ছে সে হলো বাঙ্গাল, সে পূবের বাংলা যশোর দিয়ে গেছে, ফলে সে হচ্ছে আনকালচার্ড খ্যাত। এটা হচ্ছে ১ নম্বর ক্রাইসিস। এখন এইটা ওভারকাম করার চেষ্টা করছে কেমনে সে? এইটা ওভারকাম করার চেষ্টার জন্য হচ্ছে ওই যে প্যারিস থেকে জামা কাপড় বানাই আনা, তারপরে হচ্ছে করা, আপনার করা পাড়ের ইস্ত্রি করে তারপরে হচ্ছে জামা কাপড় পরা। হ্যাঁ, এই জিনিসগুলো দিয়া সে হচ্ছে এটা ওভারকাম করার ট্রাই করছে। স্রেফ এইটা না, মধুসূদনের এই যে যেটা সেটা হচ্ছে যে ধরেন বাঙ্গাল আনকালচার্ড খ্যাত, সোজা কথায় এখান থেকে গেছে। কিন্তু কিন্তু এইটা এইটা এটার থেকেও যেটা বড় ইস্যু সেটা হচ্ছে, যেটা আপনি মধুসূদনের তো আসলে কোনো কালার ছবি নাই, মধুসূদনের নাই আপনার, মধুসূদনের যে স্কাল্পচারটা ওর ওই বাড়ির সামনে আছে সাগরদাড়িতে, ওইটা দিয়ে আসলে ঠিক বোঝা যায় না। মধুসূদন ছিল হচ্ছে কাল্যার কাল্যা, মানে এতই কাল্যা যে ধরেন মোটামুটি হোয়াইটের লগে ক্রস করে করে যে বাচ্চাটা হয়েছে, এটা হচ্ছে লেন্ডার পেস, এই যে ইন্ডিয়ার যে ইয়ে
টেনিস প্লেয়ার আছে না ইন্ডিয়ার লিয়েন্ডার পেস, ওর যে কালার, এইটা হচ্ছে আপনার ধরেন ডাবল ট্রিপল ক্রসিং এর পরে এইটা বাইরে এসেছে, তাহলে চিন্তা করেন যে কত কালা। মধুসূদন। তো এখন কালা তো হচ্ছে কে, কালা হচ্ছে ডেফিনেটলি সে এরিয়ান না। এটা হচ্ছে ধরেন কলিকাতায় যে হিস্টোগ্রাফি হয়েছে সেটার ভিতরে সেই মোতাবেক কালা মানে সে তো এরিয়ান না। হ্যাঁ, আর ইংরেজকে, ইংরেজও কিন্তু এরিয়ান। দেখেন আপনার সংস্কৃত, হিন্দি, বাংলা, ফার্সি, আপনার গ্রিক, এই যে ল্যাঙ্গুয়েজ গুলা, এই সবগুলাই কোন ফ্যামিলি, লিঙ্গুইস্টিক ফ্যামিলি কোনটা, ইন্দো ইউরোপিয়ান। এগুলো হচ্ছে সব এরিয়ান হিসেবে ধরা হয়েছে, মানে এদের যে স্পিকার তারা হচ্ছে এরিয়ান। তো কলিকাতার যে এলিট, হ্যাঁ, এলিট বলতে তখন এটার মানে হচ্ছে যে আপনার আপার কাস্ট হিন্দু। এখন যেটা অনেকে তারা হচ্ছে সনাতনী নামে পরিচয় দিতে তারা কমফোর্ট ফিল করে। হিন্দু আপনারা জানেন তো, হিন্দু আসছে সিন্ধুর থেকে, মানে ওই এই এই সাইডে শাখা নদীতে না ঢুকি। হ্যাঁ, আহ, আমাদের দেশের তো মেইন নদীগুলোই মরে যেতেছে, শাখা নদীতে ঢুকে কি হবে। নিয়ে তো জিনিসটা হচ্ছে ধরেন কলিকাতার যেই আপার কাস্ট এলিট হিন্দু এরিয়ান, ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় বেসিক্যালি, তারা তো আসলে ফার্সা। এখন আর তারা তো এরিয়ান, ওদিকে হচ্ছে যে ইংরেজরা যে আসছে তারাও তো এরিয়ান। ফলে ইংরেজের শাসন তারা দেখছে রেশিয়াল কাজিনের শাসন হিসেবে। এটা হচ্ছে রেশিয়াল কাজিন, যে কারণে এটা নিয়ে তাদের তাদের কোনো ধরনের গ্লানি ছিল না। তাদের গ্লানি শুধু এইটুকুই যে কাজিনের একই সাথে গ্লানি এবং গর্ব, এবং তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে আফসোস। আফসোসটা কোন জায়গায়, যে এক সময় তো আসলে হাইয়েস্ট যেই কালচার সেটা তো আমাদের এখানে ছিল, কাইন্ড অফ যেই মৌর্য যে এম্পায়ার সেই সময়টা, যেটা ধরেন ওই যে মৌর্য গুপ্ত যে এরাটা, ধরেন এই যে কৌটিল্য টৌটিল্য আছে না, ওই সময়ের যে ইয়েটা, ওইটা ওটা হচ্ছে ধরেন এইটার কাইন্ড অফ গোল্ডেন এরা হিসেবে ধরা হয় আর কি। হ্যাঁ, সোনা যুগ, সোনা যুগ না। তো জিনিস হচ্ছে যে ধরেন এই যে এরিয়াল, তো ওরা বলছে যে আমরা তাহলে এই ইউরোপিয়ান হোয়াইটদের তুলনায় একটু কালচা হয়ে গেলাম কেমনে, কালা হয়ে গেছি কেমনে এখন। কালা হয়ে গেছি কারণ আমরা হচ্ছে যে এরকম একটা ওয়েদারে আসি হাজার হাজার বছর, আর ওরা হচ্ছে ওরকম একটা ওয়েদারে আসি। ফলে আমরা এক সময় পার্সিয়ানদের মতো ছিলাম দুজনেই। পরে আমরা হচ্ছে এখান থেকে একটু কালচার দিকে গেছি, আর ওরা হচ্ছে একটু ধলসার দিকে গেছে। এই কারণে হচ্ছে যে ডিফারেন্সটা বাইরে গেছে, মানে একটা পয়েন্ট থেকে যখন দুইজন দুই দিকে যাইতে থাকে তাহলে ডিফারেন্স বাইরে যায় না, এরকম একটা ব্যাপার। তো এখন এটা কিন্তু এরিয়ানদের নিয়ে আলাপ। আর এরিয়ান হচ্ছে ধরেন আপনার ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ। খেয়াল করার ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু ভেজাল ছাড়া, মানে তাদের ক্লেম, এদের কিন্তু ভেজাল নাই। হ্যাঁ, যদিও ইতিহাসে এমন দেখা গেছে যে ধরেন অন্যরাও ব্রাহ্মণ হইছে, এবং ধরেন ওদের সকল সোনা যুগে এমন এক্সাম্পলও আছে, পুরাণ পুরাণ এইসবে আছে, যেখানে হচ্ছে ধরেন সার্টেন একটা অথরিটি গেইন করার পরে, মানে নলেজ, রিলিজিয়াস অথরিটি গেইন করার পরে ধরেন তারা হচ্ছে যে আস্তে আস্তে বামুন হিসাবে ইয়ে হয়েছে। কিন্তু মডার্ন ইন্ডিয়ায় যেটা হয়েছে যে বামুনরা তারা হচ্ছে নির্ভেজাল হোয়াইট এরিয়ান, নির্ভেজাল এরিয়ান। তারা এই জায়গায় থাকতে থাকতে তো কালচার হয়ে গেছে। হ্যাঁ, এবং এই নির্ভেজাল রাখার জন্য একটা যেটা খেয়াল করার ব্যাপার সেটা হচ্ছে যে আহ ব্রাহ্মণরা ধরেন যে শুদ্ধ, মানে ব্রাহ্মণরা কিন্তু হচ্ছে যে সব জায়গায় বিয়ে করতে পারতো। এই যে ইন্টারকাস্ট যে বিয়ের কথা বলে না, এটা কিন্তু পুরোপুরি ঠিক না। হ্যাঁ, ইন্টারকাস্ট বিয়ে কিন্তু এটা এটা ঠিক না এই কারণে যে ব্রাহ্মণরা কিন্তু যে কাউরে, ব্রাহ্মণ মানে যে কাউরে বিয়ে করতে পারে। হ্যাঁ, নিচের দিকে এটা। হ্যাঁ, কিন্তু ব্রাহ্মণরা যে কাউরে বিয়ে করলেও তাই বাচ্চারা কিন্তু ব্রাহ্মণ হবে না।
ব্রাহ্মণরা মানে হচ্ছে ব্রাহ্মণ মেল, নট ফিমেল। ব্রাহ্মণ মেল পোলারা যে কাউকে বিয়ে করতে পারতেছে, কিন্তু সেই বাচ্চারা ব্রাহ্মণ হবে না, তারা কিন্তু হচ্ছে যে শূদ্র দলিত এরা হবে। এটা হচ্ছে কাইন্ড অফ, ধরেন আমি যেটা বলি, এটা একটা হোয়াইটেনিং ফার্ম। হ্যাঁ, এইখানে একটা হোয়াইটেনিং ফার্ম চলতো, যেখানে হচ্ছে ব্রাহ্মণদের দায়িত্ব হচ্ছে নেটিভ যে কাল্লা কাল্লা আছে এদেরকে হোয়াইটেনিং করা। ওদের ওদের গর্ভে বাচ্চা জন্ম দিয়ে ওদেরকে হোয়াইটেনিং করা। এই অর্থে আমি বললাম যে হোয়াইটেনিং ফার্ম। তো কিন্তু ব্রাহ্মণ ফিমেল তারা তো আসলে বিয়ে করতে পারবে না নিচের দিকে কাউকে। কিন্তু এরকম ঘটনা তো ঘটছে যে ব্রাহ্মণ ফিমেল চলে গেছে কোনো শূদ্রের লাগে, দলিতের লাগে। হ্যাঁ, তখন কি হয়েছে? এইটার নাম হচ্ছে চন্ডাল। ওই যে ওদের যে বাচ্চা কাচ্চা হয়েছে এদের নাম হচ্ছে চন্ডাল। এই চন্ডাল থেকে আসছে চারাল। বুঝছেন? মানে তাহলে বাংলাদেশে যেটা ভালগার কালচার বলা হয়, সেটা আসলে এই চন্ডাল চারাল চারালের কালচার যে বলে না, এটা হচ্ছে দেখেন, এটার গোড়ায় কিভাবে হচ্ছে যে আসলে রেস থেকে জিনিসটা আসছে। এবং এইটা যে আসলে কতটা ছড়ানো, যে নজরুলের আক্ষেপ কি? নজরুলের আক্ষেপ হচ্ছে দুনিয়ার এতই খারাপ অবস্থা যে স্বর্গ হচ্ছে চারালের দখলে চলে গেছে। বুঝছেন? নজরুলের কবিতা পড়ছেন? যেটা স্বর্গ আজ চারালের পদতলে, এরকম আর কি, মানে কোন একটা ইয়ে। তো তাহলে খেয়াল করেন যে ধরেন রেস কিভাবে এমবেডেড, কিন্তু জিনিসটা হচ্ছে যে কখনো আমাদের এখানে যে হিস্ট্রিওগ্রাফি, যে হিস্ট্রিটা লেখা হয়েছে, সেই জায়গায় কখনো এটা আটার্ড হয় না। কোথাও আপনি দেখবেন না যে এটা এইভাবে আটার্ড, মানে কারণ আসলে তো গালি তো আর দেওয়া যায় না, বুঝছেন না? মানে ফলে এখন ধরেন মধুসূদনের ক্রাইসিসটা ছিল এই জায়গায়। এই জায়গায় মনে হচ্ছে যে সে তো কাইল্লা, এবং সে হচ্ছে শূদ্র বেসিক্যালি, যদিও তাদেরকে কায়স্থ বলা হয়, তাদের দাবি হচ্ছে কায়স্থ, এবং কায়স্থরা নিজেদের আপার কাস্ট হিসেবে দাবি করে। কিন্তু কায়স্থরা যেমন মনে করেন যে কলোনিয়াল এরায় বিদ্যাসাগর মনুর রেফারেন্স দিয়ে বলছে কায়স্থরা হচ্ছে শূদ্র। হ্যাঁ, ফলে ও তো শূদ্র। আরেকটা হচ্ছে ধরেন শূদ্র যাই হোক, রঙেই তো পরিচয়, মানে ব্যাপারটা হচ্ছে যে তোমার জাত কি, রঙে পরিচয়। এদের হচ্ছে ইয়ে হচ্ছে এরকম, থিওরিটি হচ্ছে এরকম। হ্যাঁ, তো মধুসূদন যেহেতু কাল্লা, তা এখন এই যে তার মানে কি, সে হচ্ছে যে ধরেন বড় জোর সারাল। হ্যাঁ, এখন এইটা তো আসলে একটা বিরাট অসুবিধা, মানে তার যে এলিটিজম, সেটা তো অসুবিধা। যেটা হচ্ছে ধরেন বিষয়টা হচ্ছে মুসলমানদের ভিতরে, মুসলমানদের সমাজের ভিতরে কি আছে, ধরেন আশরাফ আছে, আত্রাফ আছে, কিন্তু আমরা যদি পয়সাপাতি হয়, এবং রিসেন্ট বাংলাদেশে যদি খেয়াল করেন, আপনি যদি চোস্ত প্রমিত বাংলায় কথা কইতে পারেন, তাহলে মোটামুটি জাত উচ্চইতে পারেন। এটা কোন জায়গা থেকে বললাম? ধরেন শামীম ওসমান দিয়া। শামীম ওসমান তো কাল্লা, তাই না? কিন্তু হ্যাঁ, সে সে যে ধরেন আপনার মাহফুজুর রহমানের লগে কিছু মিল থাকতে পারে। মাহফুজুর রহমান খুবই ইয়ে বাংলা কথা বলে না? হ্যাঁ, কিন্তু অন্যরা, তারা এখন ধরেন এই বাংলা দিয়ে, মানে ল্যাঙ্গুয়েজ দিয়ে হচ্ছে যে আপনি যে এরিয়ান, সেটা হচ্ছে যে ক্লেম করা যায়, কারণ এটা যে ইন্দো এরিয়ান ল্যাঙ্গুয়েজ, ইন্দো ইউরোপিয়ান যেটাকে বলে। তো মধুসূদন হচ্ছে যে ধরেন এই পুরো জিনিসটা সে মুসলমানদের ভিতরে এইটা হওয়া যায়, মানে এ ধরেন একটা ইসের থেকে, আশরাফ আশরাফ থেকে সে মুসলমানদের ভিতরে এই হোয়াইটেনিং ফার্মটা আছে। একজন আশরাফের পয়সাপাতি হইলে তার এক নম্বর এজেন্ডা হচ্ছে প্রতি ফ্যামিলির, প্রতি এলিটের, মানে আগের এলিটের, কালচারাল এলিটের সাদা সাদা মাইয়াদের বিয়ে করা। পয়সা হওয়া বাঙালির ইয়ে হচ্ছে ধরেন এক নম্বর টার্গেট হচ্ছে প্রতি এলিটের আগের সাদা সাদা ইয়ের যারা গরিব হয়ে গেছে। এবং আরেকটা মজার জিনিস যেটা হচ্ছে ধরেন এই যে বিসিএস কোটা যে মুভমেন্ট হলো না, কোটা যেখান থেকে আমরা আলটিমেটলি ধরেন হাসিনারাও খেদাইতে পারলাম। হ্যাঁ, এনিওয়ে কইতেছিলাম মধুসূদনের কথা। তো মধুসূদন সে হচ্ছে ধরেন এইটা ওভারকাম করার জন্য সে হরেক রকমের চেষ্টা চেষ্টা করতেছে। যেটা হচ্ছে যে মুসলমানদের যে এই যে পয়সা দিয়ে যে ক্লাস ডিঙানো যায়, ওদের হচ্ছে যে ক্লাস ডিঙানো যায়, কিন্তু জাত তো ডিঙানো যায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জাতের লগে যেহেতু গায়ের রঙের এইরকম একটা খুবই ইয়ে আছে, মুসলমানদের ভিতরে তো হচ্ছে যে খানের পোলা খান, তাই না? ওদের ওদের তো হচ্ছে যে ধরেন আপনার ভট্টাচার্যের পোলা ভট্টাচার্য না, মানে হচ্ছে যদি সে শূদ্রের গর্ভে হয়।
বুঝছেন? ফলে আমাদের এখানে বংশ যেরকম হচ্ছে যে আপনি কালা হইলেও ইয়ে করতে পারেন। হ্যাঁ? ধরেন ওসমান তো হচ্ছে আপনার তুর্কি ইয়ে, তাই না? ওসমান কারা? তুর্কি এম্পায়ার বানাইছে না ওসমানরা? হ্যাঁ? ফলে শামীম ওসমান কিন্তু আসলে ধরেন ওই ওসমান হোক বা না হোক, একটা ওসমান তো আছে। হ্যাঁ, তাই না? ফলে ধরেন এখন ওসমানের পোলা যদি কাইল্লেও হয় তাও কিন্তু সে ওসমান। কিন্তু বামুনের পোলা কাইল্লে হলে কিন্তু সে বামুন না। মানে যদি সে হচ্ছে যে ইয়ে হয়। বরং তখন হচ্ছে যে সন্দেহ করা হবে। কালা কেমনে হইলো? এটা হচ্ছে যে ধরেন আপনার রেস দিয়ে বাস্টার্ড ইয়ে হয়। এটা কিন্তু ওয়েস্টে এখন কিছু জোকও হইছে। যখন হচ্ছে ধরেন একটা হোয়াইট মহিলার কালা বাচ্চা হইছে, হাসব্যান্ড টু হোয়াইট। তখন বলে যে তখন আন্দার ছিল তো। হ্যাঁ, এরকম মানে এরকম হরেক রকমের জোক-টোক আছে আরকি। এনিওয়ে তো মধুসূদন হচ্ছে যে তার এই যে ক্রাইসিস, এইটা ওভারকাম করার সে বিভিন্নভাবে ট্রাই করতেছে। এই ধরেন পয়সা খরচ কইরা, দেদারসে পয়সা খরচ কইরা, তারপরে হচ্ছে যে ঐরকম কাপড়-চোপড় পইরা কিছুতেই কিছু কাম হচ্ছে না। সে হচ্ছে যে একটা ভালো জাতের মাইয়া সে বিয়ে করার জন্য পাচ্ছে না। একটা ফর্সা মাইয়া সে বিয়েই করতে পারতেছে না। আর ধরেন জাতের এমন একটা ঝামেলা, ফর্সা মাইয়া বিয়ে করলে যে কি ঝামেলায় পড়তে হয়, এটার কিন্তু একটা এক্সাম্পল আছে। এখানেও জাতের কথা বলা হয় না। সেটা হচ্ছে ধরেন জীবনানন্দ আর লাবণ্য এই দুজনের মধ্যে কিন্তু এরকম একটা ক্রাইসিস ছিল। মানে হচ্ছে যে ধরেন লাবণ্যের ব্যাপারে যেটা ইয়ে করা হয় সেই 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 জায়গায় ধরেন শাহাদুজ্জামান যে বইটা লিখছে না লাবণ্য নিন্দাবন্ধ কইরা, এটা আসলে যত বেশি লাবণ্য তার চেয়ে বেশি জীবনানন্দের নিজের হীনমন্যতা। কারণ ও ছিল কাল্যা। এই জিনিসগুলো কিন্তু ধরেন আটার্ড না, কোথাও লেখা হয় না। তো মধুসূদন এখন এইটাকে সে মনে করেন একটা ফর্সা মাইয়া বিয়েই করতে পারতেছে না। এখন সে কি করবে? তখন সে হচ্ছে সাফার মতো বা সাফা মধুসূদনের মতো একটা প্রতিশোধ নিচ্ছে। যেরকম সাফা মানে সাফা ঐরকম মধুসূদনরে ইয়ে করে এটা করছে। মধুসূদন তখন করছে কি খ্রিস্টান হয়ে গেছে। খ্রিস্টান হয়ে গেছে শুরুতেই করছে কি একটা হোয়াইট মাইয়ার লগে আরেকজনের বউ হোয়াইটের তার লগে পরকীয়া করছে। তারপরে হচ্ছে যে পরে আবার ২ টা হোয়াইট বিয়ে করছে। বুঝছেন? তার মানে হচ্ছে মধুসূদন গুলো খাড়া দেখাইতেছি। তোরা যাগো পাও দাও পানি খাস, পাদতক খাস, পাদতক। হ্যাঁ, হ্যাঁ। ওদের লাগে আমি শুয়ে দেখাই দেই। বুঝছেন? এইটা হচ্ছে ধরেন মেইল ইগো এইভাবে কাজ করে। এটা এটা একই সাথে আপনি masculinity, মেইল ইগো ধরেন আপনার আম আ সেক্স ধরেন বহু কিছু একটার ভিতরে পাবেন। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি সাইড নোট হিসেবে দিয়ে রাখি হচ্ছে আমার যেটা মনে হয়েছে যে মানে পা পোলারা বহু সময় ফিল করে যে তারা মাইয়াদের মন দখল করছে। কিন্তু ইতিহাসে এমন কোনো এক্সাম্পল নাই যে পুরোটা দখল করতে পারছে। বরং অন্য কিছু দেখা যায়। মানে আপনি চিন্তা করেন যে এই যে ৩ টা মাইয়া তারা কিন্তু মধুসূদনের প্রেমে পড়ছে না তারা। এটা চিন্তা করেন তখন হচ্ছে রেসিজম এর পিক আওয়ার কিন্তু। একদম পিক। আ খালি এটা না ধরেন এই যে ১৯২০ এর দিকে আপনার একজন আ ব্লাক ছিল আফ্রিকান। তার নাম হচ্ছে সেরেৎসে খামা। সেরেৎসে খামা হচ্ছে মোস্ট প্রবাবলি পরে বোতসোয়ানার প্রেসিডেন্ট হইছে। ও হচ্ছে আপনার ইংল্যান্ডে পড়তে গেছিল। পড়তে গিয়ে হচ্ছে যে এক হোয়াইট মাইয়ার লগে তার প্রেম হয়। পরে হচ্ছে তারা বিয়ে করে। বিয়ে করার পরে হোয়াইটেও তো আউটকাস্ট হইছে। আর ওদিকে সে যে আফ্রিকায় গেছে, আফ্রিকা যাওয়ার পরে তার যেই গোত্র বংশ তারাও হচ্ছে যে হোয়াইট বিয়ে করছে তারাও বাড়ি করে দিছে। ফলে তা ২ পক্ষই যাদেরকে বাড়ি করে দিছে। হ্যাঁ, তো পরে সে হচ্ছে যে পলিটিক্স করছে, বড় লিডার হইছে, সে ইলেক্টেড প্রেসিডেন্ট হইছে আরকি। মোস্ট প্রবাবলি বোতসোয়ানার আমার মানে পুরোপুরি মনে নাই। এখন উম মধুসূদনের এই যে ক্রা আ আ আমি কি ক্রাইসিসটা মোর অর লেস ক্লিয়ার করতে পারলাম? যে আসলে ক্রাইসিস এবং সেখান থেকে সে বের হওয়ার ইয়েটা কেমনে করছে? হ্যাঁ? কেমনে বের হইছে সে? মানে তার প্ল্যানটা কি ছিল? তার প্ল্যানটা ছিল ঐটা। তারপরে সে ফেরত আসছে কারণ ধরেন মানুষের তো একেকটা সময় চ্যালেঞ্জ হয় একেক রকম। ধরেন আর্লি যৌবনে যে চ্যালেঞ্জটা থাকে, হ্যাঁ? পরের দিকে গিয়ে তার তো আসলে ধরেন তার যে প্যাশন, লাইফের যে গোল, মঞ্জিল, পারপাস মানুষের পারপাসটা তো আসলে খুবই ভ্যারি করে। আ এখানে একটা ইয়ে বলে রাখি যে ধরেন
আপনারা জানেন যে আম সারা দুনিয়ায় ধরেন কত মোর দ্যান 90% মানুষই তো মনে হয় আস্তিক, নাকি না? মেবি আমি জানি না কোনো ওই অর্থে স্ট্যাট আছে কিনা। বাংলাদেশে তো বটেই। তো এখন আম এদের বিবেচনায় রিলিজিয়ন বা ধর্ম কি সেটার তো একটা সেন্স আছে। ধরেন বিলিভ কে দিক গড, আল্লাহ, খোদা যে যেটা বলে। ইভেন ধরেন যে হচ্ছে যে অনেকগুলো ঈশ্বরের কথা বলে কিন্তু যায় আসে না। এটা তো আস্তিক। তো এখন আমি এই কিছুদিন আগেও আমি আসলে ভাবলাম যে ধরেন এই মানুষের কাছে ধর্মের একটা অর্থ, ধর্মের আরেকটা অর্থ হচ্ছে সমাজবিদ্যায়। মানে ধর্মের কাজ কি? এই অর্থে হচ্ছে যে একটা কাইন্ড অফ একটা সেকুলার স্টাডি আপনারা সমাজবিদ্যার ভিতরে পাবেন। হ্যাঁ? যে ধর্ম কোনটা খুবই ইউটিলিটেরিয়ান যে ধর্মের কাজটা কি করে। আ এই ২ টা আছে। তো এখন ধর্মের যে আপনি যদি কাজের কথা চিন্তা করেন বা ধরেন হিউম্যান লাইফ এর কথা চিন্তা করেন, আমার কিছুদিন আগে আমার মনে হয়েছে যে এই সময়ে আসার পরে আমরা এমন একটা সময়ে আসছি যখন আসলে ধরেন এই রিলিজিয়ন এর জরুরত আরো অনেক বেশি মানুষ ফিল করছে। ফিল করছে কোন জায়গা থেকে? বা অন্য অর্থে যে ধর্ম আসলে কি প্রোভাইড করে? কি দেয় আমাদের? সেটা আসলে ধরেন এই জামানার আগে ঠিক বোঝা যাচ্ছিল না। তো আমার যেটা মনে হয়েছে ধর্ম এখন আমাদের যেটা দেয় সেটা হচ্ছে পারপাস। কারণ আপনি দেখবেন যে বহু মানুষ তারা হচ্ছে আপনার তারা কোনো পারপাস খুঁজে পায় না যে why? ধরেন why we are here? মানে এটা তো খুবই ধরেন মানুষের খুবই ফান্ডামেন্টাল একটা কোয়েশ্চেন। হ্যাঁ? তো এইটা যখন হচ্ছে যে মানুষ কাজে কামে থাকে, ক্ষেত খামারে থাকে মানে ধরেন আপনি যদি হচ্ছে যে ঘামান, ঘামের সময় এইসব existential কোয়েশ্চেন কম হয়। এটা একটা ব্যাপার যে লেবারদের ভিতরে existential কোয়েশ্চেন কম। হ্যাঁ? আম বা তাদের ভিতরে হয়তো হয় কিন্তু আমার ধারণা সেটা হচ্ছে যে অন্যরকম একটা আ মারেফতি স্টেজে যাবার পরে স্পেশালি প্রেমে স্যাক-ট্যাক খাইয়া, হ্যাঁ? ওরকম একটা দশা এরকম একটা হয় যে এই জীবন রাইখে আর কি হবে? তোর কোনো ইয়ে নাই। মানে এই যে সেন্স অফ পারপাস এটা হচ্ছে যে ধরেন আম যারা আমার অবজারভেশন হচ্ছে যারা ধরেন রিলিজিয়ন থেকে বাইরেই যায়, তারা হচ্ছে আসলে এই সেন্স অফ পারপাস অনেকেই পায় না এবং সেইটা তারা হচ্ছে যে একটা অন্য জিনিস দিয়ে ফিল আপ করে। মানে এটা খুবই আ ধরেন একটা খারাপ একটা শব্দে বলি। মানে তারা হচ্ছে এটা এই মাত্রই আমি হচ্ছে যে আমি এটার নাম বাইরে হইছে আমার মাথায়। এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল টেম্পল। হ্যাঁ, তারা হচ্ছে এটাকে ধরেন একটা সাইকোলজিক্যাল টেম্পুন ক্রিয়েট করে। তাদের একটা সাইকিতে একটা টেম্পুন দরকার হয়। সেইটা তারা হচ্ছে যে জোগাড় করে হচ্ছে বেসিক্যালি আ একটা কঠিন একটা শব্দ আছে না হেদনিজম? হেদনিজমের বাংলা কি? ধন্যবাদ। এটা তো এরকমই আরকি। ভোগ মানে কনজিউমারিজম, সুখবাদ মানে এই যে জিনিসটা মানে ধরেন অলওয়েজ হচ্ছে যে ডিজায়ার এর ভিতরে থাকা। এবং তাদের ভিতরে হচ্ছে যে এই যে বলিউডের একটা সিনেমা ছিল না 'লাইফ জিন্দেগি না মিলেগি দোবারা' হ্যাঁ? ওইটার আ ওই টাইপের যে আর তো মিলবে না মানে সবকিছু একবারে ভোগ করে এখনই হচ্ছে যে ফুলফিল করে যাইতে হবে। অলওয়েজ হচ্ছে যে একটা ডিজায়ার ড্রিভেন একটা আ ইসের ভিতরে থাকা এবং পেইন গুলো ওই জায়গায় থাকা। স্রেফ হচ্ছে যে ধরেন ওই এক্সিস্টেনশিয়াল কোয়েশ্চেন গুলো যাতে হাজির না হইতে পারে মনে। এখন ধরেন ইন্টারেস্টিংলি ধরেন রিলিজিয়াস পিপল এর ভিতরে এই এক্সিস্টেনশিয়াল কোয়েশ্চেন আসলে নাই বা থাকে না। কারণ তাদের তো আসলে পারপাস অটোমেটিক্যালি হাজির। তাদের তো কোনো খেদ নেই। মানে তারা আসলে ধরেন পুরোপুরি জানে। why here কেমনে আসছে, কই যাবে। ধরেন তাদের একদম আদির থেকে মানে জীবনের পয়দা হওয়ার আগের থেকে মরার পর পর্যন্ত পুরাটাই তাদের ম্যাপ তাদের কাছে আছে। ফলে তাদের আসলে কোন ধরনের এই ধরনের কোয়েশ্চেন তাদের ভিতরে রেইজই করে না। কিন্তু এই লোকগুলো তো আর নাই। ফলে এই কোয়েশ্চেন গুলো তো তাদের উপরে এরকম বারবার হামলাই পড়তে চায়। তখন তারা হচ্ছে যে ওই যে গ্যাপটা যে গ্যাপের ভিতরে এই কোয়েশ্চেন গুলো ঢুকে পড়বে, সেই জায়গায় হচ্ছে যে এই টেম্পুনটা দিয়ে রাখে। যাতে হচ্ছে যে এই কোয়েশ্চেন গুলো আর না ঢুকতে পারে। ওইজন্য বললাম যে এটা সাইকিক টেম্পুন। হ্যাঁ? তো এরকম হরেক দিকে আমরা যাইতেই পারি।
কিন্তু আমার আজ এই সকালের আলাপের সেন্টার রাখার প্ল্যানটা ছিল হচ্ছে আমাদের রাজনীতি এবং ইতিহাসকে একটু বুঝবার ট্রাই করা অল্টারনেটিভ ডিসকোর্স বা প্যারাডাইম থেকে। মানে যেটা হচ্ছে ধরেন আমার অবজারভেশন হচ্ছে এইখানে এই বোঝাবুঝিটা নাই। মানে জিনিসটা হচ্ছে আপনারা যারা হচ্ছে যে সায়েন্সের লাগে পরিচয় আছে তারা মোস্ট প্রবাবলি ভালো ফিল করতে পারবেন ব্যাপারটা। সেটা হচ্ছে ধরেন সায়েন্সের কোনো একটা এক্সপেরিমেন্ট যখন হয় তখন হচ্ছে কিছু কনস্ট্যান্ট আছে, কিছু ভেরিয়েবল আছে। এখন ধরেন এই কনস্ট্যান্ট এবং এই ভেরিয়েবল থাকলে সেম রেজাল্ট পাবেন। এই কনস্ট্যান্টের ভিতরে কিন্তু কনস্ট্যান্ট ভেরিয়েবলের ভিতরে কিন্তু এনভায়রনমেন্ট একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল। বলতে চাচ্ছিলাম ধরেন একটা ডিফারেন্ট অন্য একটা জায়গা থেকে, অন্য একটা নজরে, অন্য একটা ভাবের দুনিয়ার থেকে জিনিসটা যে দেখা দরকার এবং তাতে যে কি রেজাল্ট হইতে পারে এবং সেটা কিভাবে হচ্ছে যে আমার এই ভঙ্গির আলাপ দিয়ে অ্যাচিভ করা যাবে, সেটা হচ্ছে ধরেন বুঝাবার জন্য ওই সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের কথা বলছিলাম। যে আপনি যখন একটা কনস্ট্যান্ট বা ভেরিয়েবল পাল্টাই দেন তখন এন্টার রেজাল্টটাই পাল্টাই যায়। আর এটা যদি আপনি হচ্ছে যে ধরেন পলিটিক্স, রাজনীতি, ইতিহাস এইসব জায়গায় আনেন তখন হচ্ছে ধরেন আমি কি করার ট্রাই করলাম, আমি হচ্ছে নতুন কিছু ভেরিয়েবল, নতুন কিছু কনস্ট্যান্ট আমি হচ্ছে ইনসার্ট করার ট্রাই করলাম। এই যে বললাম যে আমাদের যে হিস্ট্রিওগ্রাফি সেইখানে হচ্ছে এটা নাই, রেস কোনো ফান্ডামেন্টাল আলাপে নাই। তো এইখানে আমি যদি রেসকে একটা কনস্ট্যান্ট বা একটা ভেরিয়েবল যেটাই বলি না কেন সেটা যদি ঢুকানো হয় তাহলে হচ্ছে পরের রেজাল্ট গুলো ডিফারেন্ট হবে কিনা বা হচ্ছে নতুন কিছু জিনিস আমরা দেখতে পাবো কিনা। যেমন ধরেন আপনার শেখ সাহেব হচ্ছে বাঙালি জাতির পিতা বলে দাবি হচ্ছে ওদের, কিন্তু একই একই লোকজনের দাবি হচ্ছে শেখ সাহেব বাঙালি না। মানে হচ্ছে শেখ সাহেব যে শেখ সাহেব এটা হইতে পারার একটা বড় কারণ হচ্ছে তা সে 6 ফুট এবং তার পূর্বপুরুষ আসছে বাগদাদ থেকে। হ্যাঁ, এইটার কারণে সে হচ্ছে যে বাঙালি জাতির পিতা। আপনারা খেয়াল করতেছেন যে কিভাবে উইয়ার্ড একটা ঘটনা ঘটতেছে। হ্যাঁ, আপনি যেমন 1 নম্বর হচ্ছে পুরো আলাপটাই তো রেসিস্ট। তারপরে হচ্ছে যে আপনি একটা সার্টেন রেসের আব্বা লিটারালি আপনি করতেছেন আরেকটা রেস থেকে আসা একটা ইয়ে, এবং সেটা কোনো ধরেন সেই আফ্রিকার থেকে ধরেন ইভলিউশনারি থিওরি মোতাবেক আফ্রিকার থেকে বিভিন্ন জায়গায় সরাই গেছে, তারপরে আস্তে আস্তে ডিফারেন্স হয়েছে। ব্যাপারটা এরকমও না, এটা মোটামুটি খুবই রিসেন্ট ঘটনা। মানে এটা কবের ঘটনা, এই তো সেদিনের ঘটনা, তাই না? ধরেন আমার দাদার জন্ম হচ্ছে 1875 সালে, আমার দাদার জন্ম। তাহলে চিন্তা করেন যে আসলে ধরেন কয়টা জেনারেশন হওয়া সম্ভব। শেখ মুজিবের জন্ম কত, 1920। তো ওর বাপের জন্ম কত হবে, এই ধরনের আমার দাদার টাইপের এরকম এর। হ্যাঁ, 75 তাও মনে হয় হবে না, কারণ শেখ মুজিব যখন বড় তখনই তো ওর বাব্বুরা, মানে শেখ মুজিবের আর্লি স্টেজের পোলা না। হ্যাঁ, তো ফলে হচ্ছে ধরেন ওই দেখা গেছে যে আপনার কত 15.5 বছরে হয়তো শেখ মুজিব হয়েছে। হ্যাঁ, মানে হওয়া সম্ভব। আমি আমি বললাম যে কখন থেকে ফার্টিলিটি হয় সেই অর্থে আর কি। তো এই যে ব্যাপারটা, তো একদিকে শেখ সাহেবের বেলায় এই জিনিসটা খেয়াল করবেন, অন্যদিকে আপনি খেয়াল করেন যে আপনার জিয়াউর রহমান সে যে আসলে কোনো লেজিটিমেট লিডারই না আমাদের যে কালচারাল এলিট তাদের কাছে। হ্যাঁ, সেইটার লাগে এটার কোনো কানেকশন দেখতে পান কিনা? দেখেন জিয়াউর রহমান হচ্ছে ধরেন কি বলা যায়, খাটো এবং কালা। হ্যাঁ, এবং সে হচ্ছে ধরেন ঢাকাই এলিট না। খেয়াল করেন জিয়াউর রহমানের ভিতরে যা যা আছে, আর এর সাথে ধরেন এই যে কেউ কেউ বলবে আর্মি, সামরিক ইত্যাদি। ওরে বেটা, যারা হচ্ছে যে সামরিক শাসন, আর্মি এগুলোর নিন্দাবন্ধ করে তারাই তো হচ্ছে যে ক্লাসের কর্নেল পারলে হচ্ছে যে এরকম পতাকার মতো এরকম উড়ে ইয়ে করে। তো ক্লাসের কর্নেল সে কে? হ্যাঁ, সে কি আর্মি না, সে কি সামরিক না? ফলে জিনিসটা আসলে ধরেন ওরা সামরিকের কথা বলে কিন্তু আসলে সামরিক না। এটা হচ্ছে ধরেন একটা কইয়া মানে আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যখন কাউকে ডিনাই করবেন তখন হচ্ছে যে মোরলেস একটা অ্যাকসেপ্টেবল লজিক দিতে হয়, তো সেইটা মাত্র, এর এর বাইরে কিছু না। সামরিক এদের কোনো প্রবলেমই না। সামরিক বহু লোক হচ্ছে যে এদের খুবই ফেভারিট। তার ভিতরে একজন হচ্ছে এই কর্নেল তাহের, ইভেন ধরেন সিরাজ শিকদার, বা ধরেন আপনার এই যে ধরেন মুক্তিযোদ্ধাদের যে ইয়েগুলা ধরেন আপনার
মুক্তিযোদ্ধা পলিটিশিয়ান কাদের সিদ্দিকী ধরেন, হ্যাঁ, কাদের সিদ্দিকীর বহু বহু সমালোচনা হয়েছে, কিন্তু মুক্তিযোদ্ধা পলিটিশিয়ান হইলে এটা তার একটা ক্রেডিট হিসেবে অ্যাড হয় কিনা। ইভেন ধরেন আপনার ট্রাম্প ট্রাম্প যে ইয়ে হয়েছে, ট্রাম্পের কিন্তু সে কিন্তু হচ্ছে ভিয়েতনাম ভেটেরান, এরকম কিন্তু তারা একটা ক্লেম আছে। হ্যাঁ, ভিয়েতনামে সে ইয়ে গেছে, এবং আমেরিকায় এখনো কিন্তু এটা খুবই বড় একটা ব্যাপার যে ভিয়েতনাম যুদ্ধে সে ছিল। তো ফলে ধরেন সামরিক এটা কোনো ঘটনাই না। হুম, ডিনাই করে অন্য কারণে, কিন্তু সেটা ধরেন বলা যাতে সোজা হয় সেই জন্য হচ্ছে সামরিকের কথা বলে। এখন কি কি কারণে সেটা বললাম, যে আপনি যখন এই রেস কালার এই জিনিসগুলো যখন আপনি চিন্তায় ঢুকাবেন, তখন হচ্ছে যে আপনি নিউ আর কিছু ঘটনা দেখতে পান কিনা। এবং ধরেন আমার প্ল্যান ছিল এইখান থেকে আমি আমার উম, ইয়ে হচ্ছে যে আহ, ধরেন বাংলা বা বাংলার ইতিহাসে বা এই জায়গার ইতিহাসে যারা যারা হচ্ছে যে বিভিন্ন অর্থে নায়ক আছে, সেই নায়কদের একটু দেখা যে তারা আসলে কেন কেন নায়ক এবং কতটা তাদেরকে নায়ক ভাবা সম্ভব। এই নাম আপনি যদি নামগুলো চিন্তা করেন, সেটা ধরেন এই শেখ সাহেব থেকে শুরু করে আপনি যদি লিটারারি কালচারাল এরেনায় যান, হ্যাঁ, যারা হচ্ছে খুবই আইকনিক, ধরেন আপনার বিদ্যাসাগর, ধরেন রবীন্দ্রনাথ, হ্যাঁ, ধরেন ইভেন ইভেন ধরেন আমাদের যে হিস্ট্রিক্যাল ঘটনাগুলা, যেমন ধরেন 69-এর গণঅভ্যুত্থান, হ্যাঁ, এই জিনিসগুলোকে আরেকটু এক্সামিন করা, মানে আমার আমার আম খোয়াব হলো যে আমরা বাংলাদেশের ইতিহাস এবং রাজনীতিকে, রাজনীতি হচ্ছে যে কনসিকুয়েন্স, আমরা যদি ইতিহাসকে একটা ডিফারেন্ট একটা নজর থেকে নতুন কিছু কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল ইনসার্ট করে ইতিহাসটাকে যদি আমরা বুঝতে পারি, তাইলে মেবি রাজনীতিকে আমরা একটু আরেকভাবে বুঝবার দিকে যাইতে পারবো, যাতে হচ্ছে যে আমাদের ধরেন রাজনীতিতে মেবি হিরো আলমের এমপি হওয়া অত অ্যাবনর্মাল লাগবে না আর কি। মানে এটা যে অ্যাবনর্মাল লাগে বা বহু মানুষের কাছে, এটা আহ, অনেকগুলো কারণই আছে। মানে এটার কারণ স্রেফ এই না যে ওর আর্ট কালচার খারাপ, এর বাইরেও অনেকগুলো কারণ আছে। এবং ধরেন আহ, আপনার ধরেন আরাফাতের কেন জিততেই হবে হিরো আলমের লাগে, কারণ আরাফাত না জিতলে, মানে আরাফাত যদি ভোট কাইটাও জিতে, তাও মনে করেন যে এই মাহবুজা নাম, প্রথম আলো, এরা সবাই হচ্ছে নাম দিকে থাকবে। কেন? কারণ হচ্ছে আরাফাতের পরাজয় আসলে তাদের পরাজয় হিরো আলমের কাছে। হিরো আলম হচ্ছে ওই চারালের রিপ্রেজেন্টেটিভ, আর আরাফাত হচ্ছে মাহবুজা নামের রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, তো ফলে ধরেন ভোট কাইটা হইলেও ওরা জিতিতে হবে। যে কারণে আপনি দেখবেন যে এরা হচ্ছে যে ৭৩ ইলেকশন কেমনে হয়েছে, এরা হচ্ছে যে এই যে হাসিনা যে ইলেকশন গুলো করলো, এগুলো নিয়েও আপনি আহ, ওদের দাবি কি যে আগে হাসিনার সময় তারা হচ্ছে যে বিভিন্ন কথা কইতে পারে নাই, হ্যাঁ, সরকার, এটা তো দাবি না মাহফুজুর রহমানদের। তো এখন তোরা কে ঠেকায়? এখন তো হচ্ছে যে একদমই এক একটা সিট ধইরা, হুম, অমুক এমপির আসনে এই ঘটনা ঘটছিল, একদমই তো হচ্ছে যে লং ফর্ম হচ্ছে যে অডিও ভিজুয়াল স্টোরি করতে তোরা কেটা ঠেকাইছে বলেন? হ্যাঁ, ধরেন জয়রে নিয়ে এখন তোর একটা রিপোর্ট করতে কে ঠেকায়? আগে তুই পারিস নাই, তুই রেহানারা নিয়ে এখন তোর একটা রিপোর্ট করতে কে ঠেকায়? এখন তো আর কেউ ঠেকাচ্ছে না, এখন তুই করিস না কেন? এইখান থেকে বুঝবেন যে এগুলো ডেলিবারেট, মানে আসলে করবে না, সেইটা বলে হচ্ছে করতে পারে নাই। যেটা ধরো 75-এর পরে আপনার হয়েছে যে শেখ মুজিবের নাম আসলে নেয় নাই, কারণ তাইলে হচ্ছে যে খাইতে অসুবিধা হবে, কিন্তু বলে যে নাম নেওয়া যাইতো না, শেখ মুজিবের নাম নেওয়া যাইতো না, এটা পুরোপুরি ভুয়া কথা। আমি এটা বলে শেষ করি। ধরেন নির্মলেন্দু গুণ, সে 1976 সালে সে তার দুই তিনটা কবিতা আছে না শেখ মুজিব নিয়ে, হুলিয়া টুলিয়া, এইটা লেখা ফার্স্ট পড়ছে কোথায়? বাংলা একাডেমি, 1976 সালে বাংলা একাডেমিতে। এটার পরে তার কি হয়েছে? জেলে গেছে? কিছু হয়েছে? কিছুই হয় নাই। সে 1977 সালে আবার দাওয়াত পাইছে যে কবিতা পড়ার, তারপরে আবার সে শেখ মুজিব নিয়ে একটা কবিতা পড়ছে। তো তাইলে হচ্ছে যে কি বাধা ছিল? তারা যারা বলে নাই তারা ডেলিবারেটলি বলে নাই স্বার্থের জন্য। হ্যাঁ, মানে বরং এখন শেখ মুজিব, শেখ হাসিনা, এটা এত বেশি ধরেন গণবিরোধী হিসেবে মানুষ এত বেশি জানিয়ে গেছে যে এখন বলাটা রিয়েলি কঠিন হয়েছে, কিন্তু তখন বলা একদমই কঠিন ছিল না।
খুবই ইজি ছিল এবং বহু মানুষ এটা বলতে পারতো, এবং যারা হচ্ছে যে ধরেন গুড অর ব্যাড সেটা তো মামলা না, মামলা হচ্ছে ওই লাভটা আছে তারা ওটা বলছে। মেবি ইনক্লুডিং মানে কতক মানুষের দাবি মোতাবেক ইনক্লুডিং জিয়র রহমান। হ্যাঁ, সেও বলছে। সে এই আনু মোহাম্মদের কলামটা দেখছেন নাকি? ২ দিন আগে আনু মোহাম্মদ খুবই ইন্টারেস্টিং এক কলাম লিখছে। যেটা পুরোটা দাঁড়াইয়াছে হচ্ছে ধরেন জিয়ার বিবেচনায় শেখ মুজিব যেহেতু ভালো ছিল, ফলে শেখ মুজিব ভালো। এটা বলতেছে হচ্ছে যে ধরেন বাম লিডার যে জিয়ারে কয় সামরিক শাসক, এবং লিটারালি এটা যে জিয়া ওই যে শেখ মুজিবের বেলায় কি বলছে, আওয়ামী লীগের কোন প্রতিনিধি দলের সামনে নাকি বলছে আই এম মোর আওয়ামী লীগার দেন ইউ আর, এর নাকি জিয়া বলছে। এটা মহিউদ্দিনের রেফারেন্সে। হ্যাঁ, মহিউদ্দিন বুঝছেন তো, ওই বুয়া বুয়া হিস্ট্রিয়ানটা। হ্যাঁ, হ্যাঁ। এই ওই বাটপারের রেফারেন্স হচ্ছে যে আনু মোহাম্মদ দিচ্ছে তো। এবং জিয়া হচ্ছে যেহেতু শেখ মুজিবের বেলায় এই জিনিসগুলো বলছে, ফলে শেখ মুজিব তো ফ্যাসিস্ট না, সে তো আসলে ভালো। তার তো হচ্ছে যে এই মূর্তিগুলো তো আমাদের আবার তুলে ধরা উচিত। বিয়ের মূর্তি কর। তো এই জায়গায় হচ্ছে যে আমরা এই আলাপ শেষ করলাম। আমি আসলে